স্বাগত জানাচ্ছি বিরতিহীন রাত ৯টায় বাংলাদেশে। আপনাদের সাথে আছি আমি মাহমুদা মৌমিতা এবং আমি অনিমেষ কর। শুরুতেই জানিয়ে দেব শিরোনাম। ডিজেলের দাম ২৪ ঘন্টার মধ্যে না কমালে পণ্য পরিবহন বন্ধের হুমকি, বিভিন্ন জেলায় গণপরিবহন বন্ধের ঘোষণা। পুঁজিবাজার, আইটি সহ নানা খাতে প্রবাসী এবং ব্রিটিশ ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান, প্রধানমন্ত্রীর বিশেষ সুবিধার আশ্বাস। নরসিংদীর আলোকবালী ইউপি নির্বাচনের সংঘর্ষে নারীসহ নিহত ৩, গোয়েন্দা তৎপরতা বাড়ানোর আহ্বান সিইসি। চুয়াডাঙ্গায় ২ আসামির মৃত্যুদণ্ড আইনি প্রক্রিয়া মেনেই কার্যকর হয়েছে, এই নিয়ে প্রকাশিত সংবাদ ভুল, দাবি আইনমন্ত্রীর। এবছরও প্রথম থেকে নবম শ্রেণী পর্যন্ত স্কুলে ভর্তি লটারির মাধ্যমেই ভর্তি ফি নির্ধারণ হচ্ছে সর্বোচ্চ ৫,০০০ টাকা। শুনছিলেন শিরোনাম, এবার জানিয়ে দেব পুরো খবর। ডিজেলের বাড়তি দামের সঙ্গে সমন্বয় করে গণপরিবহনের ভাড়া পুনর্মূল্যায়নের জন্য বিআরটিএ-কে চিঠি দিয়েছে মালিক সমিতি। অন্যদিকে ২৪ ঘন্টার মধ্যে তেলের বাড়তি দাম প্রত্যাহার না করলে ধর্মঘটের হুঁশিয়ারি দিয়েছে ট্রাক কাভার্ড ভ্যান মালিক শ্রমিক সমিতি। তবে তেলের দাম বৃদ্ধির প্রথম দিনে বেশিরভাগ পরিবহন আগের ভাড়া নিয়েছে। লিটারের ডিজেলের দাম ১৫ টাকা বাড়ায় গণপরিবহনের ভাড়া বাড়ার শঙ্কা নিয়ে বৃহস্পতিবার সকাল থেকে রাজধানীর বিভিন্ন বাস স্ট্যান্ডে অপেক্ষা করতে দেখা যায় অফিসগামী যাত্রীদের। সরকারের এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান তারা। যাতায়াতের খরচ বাড়ে, তাহলে আমরা কিভাবে বুঝবো? আমাদের তো এমনি সব জিনিসপত্রের দাম বাড়তি, তা আমাদের তো খুব অসুবিধা এখন চলতে, আমাদের তো আয় বাড়তেছে না। এই বৃদ্ধির সাথে সমস্ত জিনিসের নিত্য প্রয়োজনীয় যা আছে সবই মানুষের কষ্ট হয়ে যাবে। এরপরে কি সম্ভব? এটা করা উচিত হয়নি। সব কিছুর দাম এখন বেশি, তো এখন এর মধ্যে যদি তেলের দাম বাড়ে তাহলে নিত্য পণ্য সব জিনিসের দাম বেড়ে যাবে, আরও কষ্ট হবে মানুষের। তবে বিচ্ছিন্ন কিছু গণপরিবহন ছাড়া বেশিরভাগ পরিবহনই আগের ভাড়ায় যাত্রী পরিবহন করতে দেখা যায়। এখন পর্যন্ত মালিক পক্ষের কাছ থেকে ভাড়া বাড়ানোর বিষয়ে কোনো নির্দেশনা নেই বলে জানান পরিবহন শ্রমিকরা। তবে রোববার থেকে ভাড়া বাড়ানোর সম্ভাবনার কথা জানান তারা। আমরা এমনি তেল মনে করেন যে ২৪০০ টাকা তেল লাগতো, এখন তেল লাগবে ৩২০০ টাকার। মালিক পক্ষ ভাড়া বাড়াইলে আমরা বাড়াইতে আমগো তো কোনো ইয়া নাই। পরিবহন নেতারা বলছেন তেলের দামের সঙ্গে সমন্বয় করে ভাড়া বাড়াতে বিআরটিকে চিঠি দিয়েছে তারা। দ্রুত ব্যবস্থা না নিলে যে কোনো পরিস্থিতির জন্য মালিক পক্ষ দায়ী থাকবে না বলেও সাফ জানিয়ে দেন তারা। আমরা জাস্ট কিছুক্ষণ আগে চিঠি পাঠাইলাম বিআরটি এবং মন্ত্রণালয়, এবং আমি চেয়ারম্যান সাহেব, সচিব সাহেব, ওনাদের সবার সাথে আলাপ করছি, বিষয়টা নিয়ে আমরা আলাপ করছি। আমরা মন্ত্রীর সাথেও যোগাযোগ করার চেষ্টা করতেছি। গতকাল রাতে এই বিষয়টা আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকেও জানিয়েছি যে এই ঘটনাটা, তো ওনারা, আমি আশা করব ২-১ দিনের মধ্যে এ ব্যাপারে একটা সিদ্ধান্ত দিবে। এই ১৫ টাকা প্রত্যাহার করে অতি দ্রুত সবার সাথে বসে এই ভাড়া নির্ধারণ এবং তেলের দাম বৃদ্ধি করা উচিত বলে আমরা পরিষ্কার মনে করি। এদিকে ২৪ ঘন্টার মধ্যে বর্ধিত তেলের দাম প্রত্যাহার না করলে ধর্মঘটের ডাক দিয়েছে ট্রাক কাভার্ড ভ্যান মালিক শ্রমিক সমিতি। আগে থেকে আমাদেরকে আলটিমেটাম দিত যে এত তারিখের মধ্যে দাম বৃদ্ধি করা হবে, তাহলে আমরা সমন্বয়তে আমরা ভাড়া বৃদ্ধির সিস্টেম করে দিত। কিন্তু হঠাৎ করে চাপে দেওয়াতে আমাদের পণ্য পরিবহন চলবই না, অবিলম্বে এই দেশের এই প্রেক্ষাপটে এই তেলের দাম আমরা প্রত্যাহার চাই। পরিবহন ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা না করে হঠাৎ তেলের দাম বৃদ্ধির সিদ্ধান্তে নাখোশ পরিবহন নেতারা। সুমন তানভীর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে চট্টগ্রাম, রাজশাহী, বরিশাল এবং রংপুর সহ বিভিন্ন অঞ্চলে কাল সকাল থেকে বাস এবং পণ্যবাহী যান চলাচল বন্ধের ঘোষণা দিয়েছেন পরিবহন মালিকরা। তারা বলছেন, করোনার কারণে এমনিতেই মালিক শ্রমিকরা ক্ষতিগ্রস্ত, এই পরিস্থিতিতে পরিবহন সংশ্লিষ্টদের সঙ্গে আলাপ না করে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি অযৌক্তিক। বিশ্ববাজারে দাম বাড়ায় বুধবার রাতে জ্বালানি তেলের দাম বৃদ্ধির ঘোষণা আসে। ঘোষণার পর বৃহস্পতিবার সকাল থেকে দেশের বিভিন্ন অঞ্চলে গণপরিবহন ও পণ্যবাহী যান চলাচল বন্ধের ডাক দেয় পরিবহন মালিকদের বিভিন্ন সংগঠন। চট্টগ্রাম নগরীতে শুক্রবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য গণপরিবহন বন্ধের সিদ্ধান্ত নিয়েছে মেট্রোপলিটন পরিবহন মালিক গ্রুপ।
তারা বলছে জ্বালানির দাম বাড়ায় প্রতিদিন এক একটি বাসে বাড়তি ২,০০০ টাকা পর্যন্ত গুনতে হবে। মালিক, শ্রমিক, প্রশাসন, বিআরটিএ সবার সাথে আলাপ আলোচনা করে ভাড়ার তালিকার একটা বিষয় নিষ্পত্তি করে তারপরে এই জ্বালানি তেলের মূল্যটা যেন বৃদ্ধি করা হয়। আর যদি আমাদের কথা না শুনে তাহলে কাল সকাল থেকে আমরা আমাদের গাড়িগুলো বন্ধ রাখতে বাধ্য হব। উত্তরাঞ্চল থেকেও শুক্রবার সকালে সব যানবাহন বন্ধের ঘোষণা দিয়েছে মোটর শ্রমিক ইউনিয়ন। তেলের দাম না কমানো পর্যন্ত এ কর্মসূচি চলবে বলে জানিয়েছে সংগঠনটি। একই দাবিতে বাস চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে রাজশাহী সড়ক পরিবহন গ্রুপ। ফেডারেশন নেতাদের সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক। অতিরিক্ত দামের কারণে তাদের রিটার্ন পাওয়াটা খুব কঠিন হয়ে দাঁড়াচ্ছে। তো এবং সব মালিকরাই বিভিন্ন জেলা থেকে শুরু করে আমাদের নিজস্ব জেলার মালিকরাও যোগাযোগ, তারা সবাই বলছে যে এইভাবে তো আমরা কোনোভাবে চালাতে পারবো না। জ্বালানি তেলের দাম বাড়ার প্রতিবাদে বরিশাল থেকেও সব ধরনের যাত্রী ও পণ্যবাহী যান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। একই দাবিতে বাস ও ট্রাক চলাচল বন্ধের ঘোষণা এসেছে টাঙ্গাইল থেকেও। মামুনুর রশিদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। হঠাৎ করে আবারও জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে ক্ষোভ প্রকাশ করেছে সাধারণ মানুষ। নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখীর মধ্যেই জ্বালানি তেলের দাম বাড়ানোকে বাড়তি বোঝা বলে মনে করছেন তারা। বিশেষজ্ঞরা বলছেন, একবারে ১৫ টাকা দাম না বাড়িয়ে ধাপে ধাপে মূল্য সমন্বয় করা গেলে জনজীবনের প্রভাব কম পড়ত। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর দেশের বাজারেও বৃহস্পতিবার মধ্যরাত থেকে কার্যকর হয়েছে ডিজেল, কেরোসিনের বাড়তি দাম। ১৫ টাকা বাড়িয়ে দুটোই এখন ৮০ টাকা লিটারে বিক্রি হচ্ছে। সকালে বাড়তি দামে তেল কিনতে গিয়ে ফিলিং স্টেশন কর্মচারীদের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান অনেক চালক। আমাদের সাথে আইসা অনেকে হঠাৎ অনেকে খারাপ বিহেভ করতেছে যে ভাই এটাকে মন করার কথা নেই, আপনারা এরকম বাড়াইতেছেন কেন। সবাই মনে করতেছে জাস্ট আমাদের কোম্পানি বাড়াইছে এরকম। অনেকে আবার বলে যে এটা কি আপনাদের কোম্পানিতেই বাড়ছে না সব জায়গাতেই বাড়ছে। তেলের দাম বাড়াইছে আমরা কেউই জানি না, যার কারণে আজকে আমি তেল নিতে আসছি ৩,৫০০ টাকা বাড়তি দিয়ে আমার তেল নিতে হচ্ছে। হঠাৎ দাম বৃদ্ধিতে সাধারণ মানুষ, যানবাহনের চালক ও ব্যবসায়ীদের মধ্যে দেখা দিয়েছে দুশ্চিন্তা। বাজারে এর প্রভাব সরাসরি পড়বে বলেও আশঙ্কার কথা জানান তারা। পাশাপাশি নিত্যপণ্যের দাম বৃদ্ধি নিয়েও রয়েছে শঙ্কা। আগোরা, স্বপ্ন, এদের সাথে আমাদের একটা ফিক্সড রেট আছে, এই রেটে তাদের মাল ক্যারিং করতে হয়। এখন দেখা গেছে আমার ১০০ লিটার তেল কিনলে ১৫০০ টাকা বাড়তি দিয়ে তেল কিনতে হইতেছে। এখন তাহলে আর কি করতে হইব? ১৫ টাকা ১০ টাকা চটপটি ১৫ টাকা করতে হইব। অর্থনীতিবিদেরা বলছেন, প্রায় সব ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জ্বালানি তেলের প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সম্পর্ক থাকায় এই দর বৃদ্ধি অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে। অন্য জিনিসের দাম বেড়ে যাবে, কস্ট অফ প্রোডাকশন বেড়ে যাবে, দাম বেড়ে যাবে। তো এটা বোথ প্রোডিউসার এবং কনজিউমার উপরে চাপ পড়বে। জনজীবনে ডিজেল, কেরোসিন, ফার্নেস অয়েলের দাম বাড়ার প্রভাব চিন্তা করে তেলের দর বৃদ্ধির সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি সাধারণ মানুষের। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এক মাসের মধ্যে দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে এলপি গ্যাসের দাম। এবার ১২ কেজি এলপি গ্যাসের সিলিন্ডারের দাম ৫৪ টাকা বাড়িয়ে ১,৩১৩ টাকা নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিইআরসি জানিয়েছে, নতুন মূল্য আজ থেকেই কার্যকর হবে। গাড়িতে ব্যবহৃত এলপিজির দাম বাড়িয়ে প্রতি লিটার ৬১ টাকা ১৮ পয়সা করা হয়েছে। আগে প্রতি লিটার ৫৮ টাকা ৬৮ পয়সা ছিল। এদিকে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোর ১২.৫ কেজি এলপিজির দাম ৫৯১ টাকায় থাকছে, কারণ উৎপাদন পর্যায়ে এর খরচ পরিবর্তন হয়নি বলে জানিয়েছে বিইআরসি। প্রবাসী ও যুক্তরাজ্যের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগে বিশেষ সুবিধা দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। লন্ডনে বিনিয়োগ সম্মেলনে আজ তিনি জানান, বাংলাদেশ এখন বিনিয়োগের নিরাপদ ঠিকানা। পুঁজিবাজার, আইসিটি সহ নানা খাতে প্রবাসী ও ব্রিটিশ ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান জানান প্রধানমন্ত্রী। বাংলাদেশে আরো বেশি বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে বৃহস্পতিবার যুক্তরাজ্যের লন্ডনে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন BSEC, লন্ডনে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ BIDA ও বাংলাদেশ হাই কমিশনের যৌথ উদ্যোগে বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট 2021 বিল্ডিং সাস্টেনেবল গ্রোথ পার্টনারশিপ শীর্ষক রোড শোর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভার্চুয়াল প্ল্যাটফর্মে উদ্বোধনী বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, সুশাসন, রাজনৈতিক স্থিতিশীলতার কারণে গত এক দশকে দেশের আর্থসামাজিক চিত্রে আমূল পরিবর্তন এসেছে।
ক্রয় ক্ষমতা, মাথাপিছু বিদ্যুতের ব্যবহার, স্থানীয় বাজার সম্প্রসারণে বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় এগিয়ে আছে। বাংলাদেশে মাথাপিছু আয় বর্তমানে $2,554 উন্নীত হয়েছে। 2041 সালে উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে বর্তমান সরকার। প্রধান খাতের উন্নয়নে বাংলাদেশ আরও আন্তর্জাতিক বিনিয়োগ প্রয়োজন। এক্ষেত্রে আমরা যুক্তরাজ্যের উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানাচ্ছি। তিনি বলেন, দেশের পুঁজিবাজার, আইসিটি, কৃষি, জাহাজ নির্মাণ, জ্বালানি ও বিদ্যুৎ সহ বিভিন্ন খাতে বিনিয়োগের সুযোগ নিতে পারেন ব্যবসায়ীরা। এক্ষেত্রে প্রবাসীদেরও এগিয়ে আসার পরামর্শ দেন প্রধানমন্ত্রী। ইনভেস্টার্স আছে, তাদেরকে পার্টনার করে নিয়ে আসেন, তাদের সাথে আপনারা বাংলাদেশে এসে ব্যবসা করেন, সব রকম সুযোগ সুবিধা আপনারা পাবেন। আর কারো যদি কোনো অসুবিধা থাকে অবশ্যই আমি আছি, সেটা আমরা দেখব, এতে কোনো সন্দেহ নেই। সব ধরনের সহজভাবে যাতে ব্যবসা করতে পারেন সে ব্যবস্থাটা আমরা করে দেব। বিনিয়োগ সম্মেলনের মাধ্যমে যুক্তরাজ্য বাংলাদেশ ব্যবসা ও বিনিয়োগ সম্পর্ক আরও শক্তিশালী হবে বলেও আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নাফিজা দোবলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশের উন্নয়নে প্রবাসীদের অভিজ্ঞতা এবং বিনিয়োগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প এবং বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের আয়োজনে লন্ডনে বিনিয়োগ সম্মেলনে তিনি বলেছেন, স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের পরও আন্তর্জাতিক বাজারে রপ্তানিতে শুল্ক সুবিধা পেতে মুক্ত বাণিজ্য চুক্তিতে জোর দিচ্ছে সরকার। বিএসইসির আয়োজনে লন্ডনে বিনিয়োগ সম্মেলন। বৃহস্পতিবার উদ্বোধনী দিনে সংস্থাটির চেয়ারম্যান ব্রিটিশ বিনিয়োগকারী ও প্রবাসীদের সামনে বাংলাদেশের উচ্চ জিডিপি প্রবৃদ্ধি, করোনা ও বৈশ্বিক বিপর্যয় মোকাবিলায় সক্ষমতা, বিনিয়োগ থেকে বেশি হারে মুনাফা প্রাপ্তির সুযোগ সহ বিভিন্ন ইতিবাচক দিক তুলে ধরেন। The capital market of Bangladesh is now giving the highest return on investment. গত এক বছরে বাংলাদেশের শেয়ার বাজার বিশ্বের সেরা বাজারের মধ্যে জায়গা করে নিয়েছে। এ সময় বাজার মূলধন অনেক বেড়েছে। আমি মনে করি আপনারা সেখানে বন্ড এবং ইকুইটিতে বিনিয়োগ করে বাংলাদেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারেন। 2025 সালের মধ্যে বাংলাদেশের অর্থনীতির আকার ছাড়াবে $500 বিলিয়ন। প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেন, এক দশক ধরে দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশেই স্থানীয় মুদ্রার মানের স্থিতিশীলতা সবচেয়ে বেশি। মুনাফা এবং বিনিয়োগ শতভাগ ফিরিয়ে নেওয়া সহ বাংলাদেশে বিনিয়োগের নানা সুবিধা নেয়ার আহ্বান জানান তিনি। বাংলাদেশে সরকারি বেসরকারি অংশীদারিত্বে বিনিয়োগের সুযোগ দেয়া হচ্ছে বিভিন্ন খাতে। এলডিসি পরবর্তী সময়ে রপ্তানি বাজার ধরে রাখা এবং সম্প্রসারণে জিএসপি প্লাস, এফটি এর মতো চুক্তিকে গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার। দেশের উন্নয়নে প্রবাসীরাও তাদের শিক্ষা, অভিজ্ঞতা ও বিনিয়োগের মাধ্যমে আরও ভূমিকা রাখতে পারে। সম্মেলনে ভিডিও বার্তায় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন এবং ব্রিটিশ রাজপরিবারের প্রিন্স চার্লস দ্রুত বর্ধনশীল বাংলাদেশের অর্থনীতি এবং সামাজিক সূচকে উন্নতির প্রশংসা করেন। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতে দুদেশের বাণিজ্যিক ও পারস্পরিক সম্পর্ক আরও জোরদার হবে। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বঙ্গবন্ধুর হত্যাকারীদের দোসর ও ষড়যন্ত্রকারীরা আজও অনলাইনে হিংসা বিদ্বেষ ছড়াচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুক্তরাজ্যের ওয়েস্টমিনিস্টারে ব্রিটিশ এমপিদের উদ্দেশ্যে দেয়া এক ভাষণে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। সে সঙ্গে প্রধানমন্ত্রী জানান, বিচারহীনতা সংস্কৃতি থেকে বেরিয়ে এসে ন্যায় প্রতিষ্ঠায় বাংলাদেশ এখন অনেক বেশি দৃঢ় অবস্থানে রয়েছে। যুক্তরাজ্যের স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় ওয়েস্টমিনিস্টারে পৌঁছলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানান বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি রুশনারা আলী ও লর্ড জিতেশ গাধিয়া। এ সময় বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানা ও প্রধানমন্ত্রীর সফরসঙ্গী মন্ত্রিপরিষদ সদস্যরা উপস্থিত ছিলেন। পরে আনুষ্ঠানিক ভাষণে শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধুর মৃত্যুর পর বাংলাদেশকে আবারও সংসদীয় গণতন্ত্রে ফিরিয়ে আনতে প্রায় 2 দশকের কঠোর সংগ্রাম করতে হয়েছে। নৃশংস সেই হত্যাকাণ্ডের দোসররা আজও সরব।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান's brutal assassination 1975 সালে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর থেকে দেশ ভিন্ন পথে পরিচালিত হচ্ছিল। পরবর্তীতে 2 দশকের প্রচেষ্টার পর দেশে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়। বঙ্গবন্ধু হত্যাকারীদের পরবর্তীতে রাজনৈতিকভাবে পুনর্বাসিত করা হয়, যাদের দোসররা আজও সাইবার মাধ্যমে সরব থেকে বিদ্বেষ ও ঘৃণা ছড়াচ্ছে। তবে বঙ্গবন্ধু হত্যা সহ সকল অপরাধের বিচার করে ন্যায় প্রতিষ্ঠায় আমরা অবিচল। continue to disrupt our social fabric. তবে সেসব দুঃসহ স্মৃতি পেছনে ফেলে বাংলাদেশ এখন বহুদূর এগিয়ে গিয়েছে বলে মন্তব্য করেন সরকার প্রধান। বলেন, অর্থনৈতিক ও সামাজিক প্রায় প্রতিটি সূচকেই বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। বাংলাদেশ গত 12 বছরে সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে বাংলাদেশে অর্জন অনেক। এই সময়ে গড়ে আমাদের প্রবৃদ্ধি ছিল 6-এর ওপরে। এর মধ্যে 2018-19 অর্থ বছরে রেকর্ড প্রবৃদ্ধি ছিল 8.25। জিডিপির হিসেবে বিশ্বে বাংলাদেশ এখন 41তম বৃহৎ অর্থনীতির দেশ। দারিদ্র্য বিমোচন আমরা 30 থেকে 20% নামিয়ে এনেছি। আমাদের লক্ষ্য 17% আনা। জলবায়ু সম্মেলনের প্রেক্ষাপটে সিভিএফ চেয়ারপারসন শেখ হাসিনা বলেন, দ্রুত এগিয়ে যাওয়ার কঠিন চ্যালেঞ্জ নিয়েও বাংলাদেশ উন্নয়নের প্রতিটি প্রকল্পে পরিবেশ রক্ষার বিষয়টিকে গুরুত্ব দিয়ে আসছে। বাংলাদেশ বিশ্বের অন্যতম ঝুঁকিপূর্ণ দেশ, কিন্তু দুর্যোগ ব্যবস্থাপনায় আমরা বিশ্বের রোল মডেল হিসেবে স্বীকৃতি অর্জন করেছি। দেশের পরিবেশ ও সবুজ প্রকৃতি ঠিক রাখতে এরই মধ্যে আমরা অনেক প্রকল্প বাতিল করেছি, যাতে কোনো রকম দুর্যোগ সৃষ্টিতে তা সহায়ক না হয়। পরিবেশে যাতে কোনো ক্ষতিকর প্রভাব না পড়ে সেই বিষয়টি মাথায় রেখেই প্রতিটি প্রকল্পের পূর্ব পরিকল্পনা করি আমরা। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নরসিংদীতে আধিপত্য বিস্তার এবং ইউপি নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে এক নারী সহ 3 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত 25 জন। যে কোনো ধরনের সহিংসতা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। দীর্ঘদিন ধরে আলোকবালি ইউনিয়নে আওয়ামী লীগের 2 গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। 11 নভেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া ইউপি নির্বাচনে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে এই বিরোধ আরও বেড়ে যায়। গত সোমবার এলাকায় নির্বাচনী মিছিলে অংশ নেওয়াকে কেন্দ্র করে একজনকে মারধর করা হয়। এ নিয়ে দুপক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। এরই জেরে বৃহস্পতিবার সকালে 5 নং ওয়ার্ডের নেকজানপুর এলাকায় 2 ইউপি মেম্বার প্রার্থীর সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে দুপক্ষের সমর্থকরাই হতাহত হন। নৌকা মার্কা পাই নাই বলে বিএনপির সাধারণ সম্পাদক কায়েমের সাথে মিলে এগুলা সবগুলা করাইছে। এই আমাদের সবগুলা লোকের তারপরে একটা করে বন্দি করে সবগুলারে গুলি করছে। তারা সকালে ঘুমুত্তিতে অতর্কিত হামলা চালাইছে, অস্ত্র নিয়ে, কোনো টেটা নাই, কোনো না, শুধু গুলি আর গুলি। আমাদের লোক যায় ঘরের ভিতরে পলাইছে, সবাইকে ঘরের ভিতরে ঘরে আগুন জ্বালাইছে। আহতদের নরসিংদী সদর হাসপাতাল এবং ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। তাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক জানিয়েছেন চিকিৎসকরা। অনেক ইনজুরি বেশি ছিল, তারা আমরা প্রাইমারি ট্রিটমেন্ট দিয়েছি। অন্তত 10 জনের মতো আমরা ঢাকায় রেফার করতে হয়েছে, তারা বেশিরভাগই ঢাকায় গেছে। আর বাকিগুলোর যারা ছিল তাদের প্রাইমারি ট্রিটমেন্ট দিয়ে বাসায় পাঠানোর মতো অবস্থা ছিল। সংঘর্ষের ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। দোষীদের গ্রেপ্তারে অভিযান চলছে। এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। যারা ঘটনা ঘটেছে ঘটনার পর থেকেই তারা সবাই পলাতক আছে। আমরা অভিযান অব্যাহত রেখেছি এবং আশা করি খুব দ্রুত তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হব। এদিকে বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে বলেও জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। গোয়েন্দা তৎপরতা বাড়ালে ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতা কমবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। নির্বাচনে উত্তেজনা থাকলে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রশাসনিক দায়িত্ব পালনের নির্দেশও দেন CEC। ইউপি নির্বাচন নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে এক বৈঠকে একথা বলা হয়। কোনো প্রার্থীর কারণে নির্বাচনে বিঘ্ন হলে তার প্রার্থীরা বাতিল করা হবে বলেও জানান CEC। আগামী 11 নভেম্বর দ্বিতীয় ধাপে 846 এবং 28 নভেম্বর তৃতীয় ধাপে 1003টি ইউনিয়ন পরিষদ নির্বাচন হবে। নির্বাচনের আগেই এখন পর্যন্ত সহিংসতায় অন্তত 18 জন মারা গেছেন। দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে সহিংসতা কিভাবে কমানো যায় সেই করণীয় নির্ধারণে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক করে নির্বাচন কমিশন। অনলাইন বৈঠকে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হয়, ইউপি নির্বাচন সুষ্ঠু হবে। নির্বাচন যেটা হবে সুষ্ঠু হবে, নির্বাচন পার্টিসিপেটরি হবে এবং এই নির্বাচনে ভোটাররা ভোট দেবে। সেখানে কোনো ধরনের
প্রতিবন্ধকতা, কোনো বিশৃঙ্খলা, সেগুলো প্রতিরোধের জন্য আমাদের যথেষ্ট প্রস্তুতি রয়েছে। নির্বাচন কমিশন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে ইনস্ট্রাকশন সেই অনুযায়ী আমাদের ফোর্স ডিপ্লয়মেন্ট, সেটার জন্য স্যার আমরা প্রস্তুতি নিয়েছি। আমাদের রেঞ্জের বাইরে থেকেও বেশ কিছু ফোর্স আনতে হবে। 90টি ইউনিয়ন স্যার উত্তেজনা আছে এবং সহিংসতার সম্ভাবনা আছে স্যার। পুলিশ কাজ করছে এবং আমাদের প্রশাসনের সবাই আমরা সম্মিলিতভাবে কাজ করছি, গোয়েন্দা নজরদারি রয়েছে। সহিংসতায় স্বতন্ত্র প্রার্থীরা আক্রমণের শিকার হচ্ছে বলে মন্তব্য করেন নির্বাচন কমিশনার শাহাদাত হোসেন চৌধুরী। বলেন, প্রয়োজনে প্রার্থিতা বাতিল করতে হবে। আমি আমাদের যে রিটার্নিং অফিসে যারা থাকবে বা আমাদের জেলা নির্বাচন কর্মকর্তা এবং আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা যারা আছেন, তাদের প্রতি আমাদের নির্দেশ থাকবে এই, যদি কোনো কারণে, কোনো প্রার্থীর কারণে যদি নির্বাচনটা আমরা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আমরা না পারি, প্রার্থিতা বাতিল করতেও আপনারা পিছপা হবেন না। এদিকে সিইসি যে কোনো মূল্যে ভোটের পরিবেশ সুষ্ঠু রাখতে রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশ দেন। এলাকায় যদি কখনো কোনো উত্তেজনাকর পরিস্থিতি থাকে, যদি বাইরের কোনো অযাচিত ব্যক্তি যারা নির্বাচনের সাথে সম্পৃক্ত নয় তারা যদি সেখানে আনাগোনা করে, এই জাতীয় গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে যেখানেই কোনো উত্তেজনাকর পরিস্থিতির আশঙ্কা হবে সেখানে যদি আপনারা আপনাদের প্রশাসনিক কার্যক্রম সাথে সাথে গ্রহণ করেন, তাহলে কিন্তু এই পরিস্থিতির সৃষ্টি হতে পারে না। দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে 4000-এর ওপর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশ গড়ার লক্ষ্যে স্বাধীনতার সপক্ষের দলগুলোকে একসাথে নিয়ে একটি শক্তিশালী গণতান্ত্রিক প্ল্যাটফর্ম তৈরি করার কথা বলেছেন বিদিশা এরশাদ। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর বারিধারার প্রেসিডেন্ট পার্কে এক প্রেস কনফারেন্সে এই কথা জানিয়েছেন তিনি। এর আগে পার্টির একাংশের সিনিয়র কো চেয়ারম্যান বিদিশা এরশাদকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষণা করেন ওই অংশের ভারপ্রাপ্ত মহাসচিব কাজী মামুনুর রশিদ। তিনি জানিয়েছেন, বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ গুরুতর অসুস্থ থাকায় পার্টির কার্যক্রমে গতি আনতে বিদিশাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে। এ সময় বিদিশা এরশাদ বলেন, দেশ গড়ার লক্ষ্যে ছোট বড় সব বিরোধী দলকে একত্রিত হওয়ার জন্য ডাক দিতে চান তিনি। যেসব নেতাকর্মীরা পল্লী বন্ধুর মৃত্যুর পর হতাশ, তাদের আবারও পুনরুজ্জীবিত করাই তার প্রথম লক্ষ্য। আপিল নিষ্পত্তির আগেই যশোরে 2017 সালে 2 আসামির ফাঁসি কার্যকরের সংবাদটি সঠিক নয় বলে জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। সচিবালয়ে নিজ নিজ দপ্তরে তারা বলেন, আসামিদের আপিল শুনানি শেষে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন খারিজ হওয়ার পরেই মৃত্যুদণ্ড কার্যকর হয়। আপিল নিষ্পত্তির আগেই 2017 সালে যশোর কারাগারে চুয়াডাঙ্গার মকিম ও ঝড়ু নামের 2 আসামির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে বলে বুধবার গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হওয়ার পর সারা দেশে আলোচনার ঝড় ওঠে। এ বিষয়ে আইন মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য জানতে সচিবালয়ে ভিড় করেন গণমাধ্যম কর্মীরা। দুপুর 12:30টার দিকে গণমাধ্যমের মুখোমুখি হন আইনমন্ত্রী। আমার কাছে যে তথ্যাদি আছে সেটার সাথে যেই খবর প্রকাশ হয়েছে তার কিন্তু মিল নাই। তারা জেল অ্যাপিল করেছিল, জেল অ্যাপিলটার শুনানি শেষে এই বিচারিক আদালত এবং হাইকোর্টের যে রায় সেটাকে বহাল রাখা হয় এবং তারপরে যারা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি তারা কিন্তু মহামান্য রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চান। সেই আবেদন নাকচ করার পরে তারপরে তাদের ফাঁসি কার্যকর করা হয়। বেলা 2টার দিকে একই বিষয়ে গণমাধ্যমে নিজ মন্ত্রণালয়ের ব্যাখ্যা তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী। একদম যথাযোগ্য নিয়ম অনুযায়ী হয়েছে। প্রত্যেকটা স্টেপের পরে আরেকটা যে স্টেপ, সেই স্টেপই আসছে এবং আমাদের জানা মতে কোনো আপিল তার নামে পেন্ডিং ছিল বলে আমাদের কারা কর্তৃপক্ষ কিংবা আমাদের কাছে কোনো জানা ছিল না। কারা কর্তৃপক্ষের কাছে এই ধরনের কোনো নিষেধাজ্ঞা কিংবা কিছু আসেনি। দণ্ড কার্যকর করা নিয়ে কেন বিভ্রান্তির সৃষ্টি হলো সে বিষয়টি হাইকোর্টের দপ্তরে পরিষ্কার করেন রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা। ওনার আইনজীবীর উচিত ছিল 2টা আপিল একসাথে শুনানি করা বা আদালতের দৃষ্টিতে নিয়ে আসা। ওইটা যেহেতু ওনারা দৃষ্টিতে আনেন নাই, সেই কারণে ওনার যে আপিলটা ছিল সেটা সুপ্রিম কোর্টের ফুল কোর্টে শুনানি হয়ে ডিসমিসড হলো। তারপর উনি প্রাণভিক্ষার আবেদন করলেন, সেটাও ডিসমিসড হলো। স্বাভাবিকভাবেই ওনার দণ্ডটা কার্যকর করা হলো। 1994 সালের 28শে জুন
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মনোয়ার হোসেন খুন হন। ঘটনায় তার চাচাতো ভাই অহিমউদ্দিন বাদী হয়ে ২৬ জনের বিরুদ্ধে মামলা করেন। মামলার এজাহারে মোকিম ও ঝড়ুর নাম আসে। পরে ২০০৮ সালের ১৭ এপ্রিল বিচারিক আদালতে তাদের ফাঁসির রায় হয়। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সমুদ্রের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি মানব পাচার এবং চোরাচালান বন্ধে নৌবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, একথা বলেছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। দুপুরে রাঙ্গামাটির কাপ্তাই নৌবাহিনীর এক অনুষ্ঠানে তিনি কথা বলেছেন। এ সময় দেশের যে কোনো দুর্যোগ মোকাবিলা এবং মানবিক সহায়তায় নৌবাহিনীকে আরও জোরালোভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান রাষ্ট্রপতি। বাংলাদেশ নৌঘাঁটি শহীদ মোয়াজ্জেমকে ন্যাশনাল স্ট্যান্ডার্ড প্রদান অনুষ্ঠানে বঙ্গভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন তিনি। এ সময় রাষ্ট্রপতির পক্ষ থেকে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম শাহিন ইকবাল এবং শহীদ মোয়াজ্জেম ঘাঁটির অধিনায়ক কমোডোর এম মনিরুদ্দিন মল্লিককে ন্যাশনাল স্ট্যান্ডার্ড প্রদান করা হয়। ১৯৭৬ সালের প্রতিষ্ঠার পর থেকে এই ঘাঁটি বাংলাদেশ নৌবাহিনীর কর্মকর্তা এবং নাবিকদের পেশাগত প্রশিক্ষণ এবং মানবিক সহায়তা সহ পাহাড়ি জনগণের জীবনযাত্রার নিরবচ্ছিন্নভাবে কাজ করে চলেছে। এবারও প্রথম থেকে নবম শ্রেণী পর্যন্ত ভর্তি কার্যক্রম হবে লটারির মাধ্যমে। ডিসেম্বরের প্রথম দিকেই ভর্তি কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। ভর্তি ফি সর্বোচ্চ ৫,০০০ টাকা নির্ধারণ করা হচ্ছে। স্বাভাবিক সময়ে প্রথম শ্রেণীতে শিক্ষার্থী ভর্তি হয় লটারির মাধ্যমে, বাকি শ্রেণীতে পরীক্ষা নিয়ে ভর্তি করা হয়। করোনার কারণে গত বছর সব শ্রেণীতেই লটারির মাধ্যমে ভর্তি হয়। এবারও প্রথম থেকে নবম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থী ভর্তি হবে লটারির মাধ্যমে। স্বাস্থ্যবিধি মেনেই এই লটারি কার্যক্রম আয়োজন করবে কর্তৃপক্ষ। করোনা পরিস্থিতি বিবেচনায় এই সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সরকারি স্কুলে অনলাইনে শিক্ষার্থীরা আবেদন করবে। বেসরকারি স্কুলে ভর্তির আবেদন ফি ২০০ টাকা ও সরকারিতে ১৭০ টাকা রাখা হয়েছে। সরকারি এবং বেসরকারি ঢাকা এবং ঢাকার বাইরে মেট্রোপলিটন এলাকা এবং জেলা শহরগুলোতে আমরা এই একই পদ্ধতিতে সারা দেশের লটারি কার্যক্রমটি সম্পন্ন করতে চাই। সেশন চার্জ সহ ভর্তি ফি সর্বসাকুল্যে মফস্বল এলাকায় ৫০০ টাকা, উপজেলায় ১,০০০ টাকা, ঢাকায় ৫,০০০ টাকা আর অন্যান্য মেট্রোপলিটন এলাকায় ৩,০০০ টাকার বেশি কেউ নিতে পারবে না। শিগগিরই এই নীতিমালা জারি করবে মন্ত্রণালয়। এই লটারির মাধ্যমে যেটা হয় আপনি জানেন, গত বছর যেটা হয়েছে যে মেধাবী ছাত্রছাত্রীরা তারা বিভিন্ন স্কুলে ছড়িয়ে যায়, আর পুরনো পদ্ধতিতে মেধাবী ছাত্রছাত্রীরা গুটি কয়েক শিক্ষা প্রতিষ্ঠানে তারা কেন্দ্রীভূত হতো। এদিকে অভিভাবকরা বলছেন ভর্তি কার্যক্রম যাতে স্বচ্ছভাবে হয় তা নিশ্চিত করতে হবে। ভর্তির প্রক্রিয়া যাতে স্বচ্ছভাবে হয় সেটা নিশ্চিত করতে হবে। শিক্ষার্থীদের যাতে ভোগান্তি না হয় সেদিকে নজর রাখতে হবে। লটারি কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করতে বেশ কয়েকটি পর্যবেক্ষক দল গঠন করা হবে। কেউ অনিয়মের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি শিক্ষা মন্ত্রণালয়ের। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সংবাদের এই অংশে থাকছে খেলার খবর। খেলার খবর শুরুতেই জানাবো শিরোনামগুলো। ওমান থেকে দুবাই ব্যর্থতার বিশ্বকাপ শেষ হতশ্রী ব্যাটিংয়ে। অস্ট্রেলিয়ার কাছে ৭৩ রানে গুটিয়ে ৮ উইকেটে হারল বাংলাদেশ। এবং লিটন আফিফ সৌম্যরা ধারাবাহিকভাবে ব্যর্থ, শূন্যের সংখ্যায় বড় লজ্জা, ফুলে ভরা বিশ্বকাপ নিয়ে হতাশ মাহমুদুল্লাহ। এবারে থাকছে টি-20 বিশ্বকাপের খবর। চুরাশির পর ৭৩ রান, লজ্জার পর বড় লজ্জা। তাতে অস্ট্রেলিয়ার কাছে বড় ব্যবধানে হেরে ০ হাতে বিশ্বকাপ থেকে বিদায় নিল বাংলাদেশ। দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টাইগারদের হার ৮ উইকেটের বিশাল ব্যবধানে। টস ছেড়ে ব্যাট করতে নেমে বাংলাদেশ করে মাত্র ৭৩ রান। টার্গেটে নেমে মাত্র ৩৮ বলে জয়ের লক্ষ্যে পৌঁছে নিজেদের ইতিহাস সবচেয়ে বড় জয় তুলে নিয়েছে অজিরা। রান রেটে সাউথ আফ্রিকাকে পেছনে ফেলে টেবিলের ২-এ উঠেছে অস্ট্রেলিয়া। শেষ ম্যাচটা মাহমুদুল্লাহ খেলতে চেয়েছিলেন সম্মান আর নিজেদের প্রমাণের জন্য। মাঠের লড়াইয়ে যার ছিটে ফোটা নেই। ব্যর্থতার কাতারে সবার আগে লিটন গোল্ডেন ডাকে ফিরলেন।
বিপদ বাড়ালেন সৌম্য, নির্বিষ একটা বলে উইকেট বিলিয়ে আসলেন। দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম হঠাৎ যেন রূপ নিল মিরপুরে। ম্যাক্সওয়েল এসেই ফেরালেন মুশফিককে, যেখানে দায়টা বেশি মুশিরই। জোড়াচারে আশাবাদী করা নাইমও হতাশ করেছেন, 17 করে আউট হয়েছেন। আর আফিফ তো দিনকে দিন ব্যর্থতার প্রতিশব্দ হয়ে উঠছেন। টানা শূন্য, চূড়ান্ত পর্বের 5 ম্যাচে সর্বোচ্চ ইনিংস 7। শামীমকে নিয়ে 29 রানের জুটি করেন মাহমুদুল্লাহ, সেটা ইনিংসের বড় প্রাপ্তি। সর্বোচ্চ 19 রান করে শামীম ফেরার পর জ্যাম্পা ঘূর্ণিতে বালির বাঁধের মতো ধসে পড়ে টাইগারদের প্রতিরোধ। মাহেদী, মাহমুদুল্লাহ, মুস্তাফিজরা দ্রুত ফিরলে 5 ওভার বাকি থাকতেই অল আউট বাংলাদেশ। স্কোরবোর্ডে মাত্র 73, বিশ্বকাপে যা টাইগারদের দ্বিতীয় সর্বনিম্ন। প্রথমবার টানা 2 ম্যাচে 100-র নিচে অল আউটের লজ্জায় পড়তে হয়েছে। 19 রানে 5 উইকেট নিয়ে টি-20 বিশ্বকাপে অজিদের সেরা বোলিং ফিগারের মালিক এখন জ্যাম্পা। রান রেটে সাউথ আফ্রিকাকে পেছনে ফেলতে 8 ওভারের মধ্যে জিততে হতো অস্ট্রেলিয়াকে। সমীকরণ মাথায় রেখে ব্যাট করেছেন 2 ওপেনার, তাসকিন অথবা মুস্তাফিজ, কাউকে সমীহ করেননি ফিঞ্চ ওয়ার্নার। মিরপুরে সিরিজ হারের প্রতিশোধের নেশা যেন ছিল তাদের ব্যাটে। 2 ওপেনারকে তাসকিন ও শরীফুল ফেরালেও অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় জয়ে বাধা হতে পারেনি। 82 বল হাতে রেখে এমন জয় এর আগে কখনোই পায়নি অস্ট্রেলিয়া। মিরপুরের উইকেটে সিরিজ জেতা আর বিশ্বকাপের মঞ্চে ভালো করার পার্থক্যটা হারে হারে টের পেয়েছে বাংলাদেশ দল। মিথ্যা আত্মবিশ্বাস আর আশ্বাসে যে সাফল্য পাওয়া যায় না, সেটাও বুঝতে পেরেছেন মুশফিক, মাহমুদুল্লাহরা। আর এমন বাজে পারফরম্যান্স বাংলাদেশ দলের ব্যর্থতা নয়, এটাই সামর্থ্য, যা প্রমাণ হলো আরও একবার। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, দুবাই, সংযুক্ত আরব আমিরাত। শেষ ম্যাচে জয়ের আশা দেখিয়ে বিব্রতকর অবস্থা। সাউথ আফ্রিকার সাথে 84 রানে অল আউটের পর অস্ট্রেলিয়ার বিপক্ষে 73-এ শেষ বাংলাদেশ। এদিনও শূন্যতে আটকেছেন 4 ব্যাটার। বিশ্বকাপে ব্যাটিং ব্যর্থতায় ধারাবাহিক ছিল টাইগাররা। অজিতের সাথে পরিণতি সবচেয়ে হতাশার। পেস সুইংয়ে হাঁসফাঁস ছোটে, প্লেড অনে বোল্ড হয়ে লিটন সৌম্যরা পরিষ্কার করেন কোথায় তাদের অবস্থান। শর্ট বলের জবাব কি করে দিতে হয় তা শিখতে কত সময় লাগে। লেগ স্পিনে তালগোল পাকিয়ে উইকেট দিয়ে আসা তো পুরনো অভ্যাস, তাই অ্যাডাম জাম্পাও বাংলাদেশকে পেয়ে রেকর্ড গড়তে পারে। কন্ডিশন সহজ কঠিন যাই হোক, শর্ট সিলেকশনে লাল সবুজের কোনো হিসেব নেই, যার সুবিধা প্রতিপক্ষ নিয়ে যাচ্ছে প্রতিনিয়ত। এ যেন ফিরে আসার তারা। অজিদের সাথে 8 ব্যাটার কাটা পড়েছে 1 অঙ্কে, 4 জন আবার শূন্যতে নেই। এই বিশ্বকাপে শূন্যের সংখ্যা খুঁজলে লজ্জাতেই পড়তে হয়। 8 ম্যাচে 13টা শূন্য, গোল্ডেন ডাক 8টা। আফিফ, মাহেদী দুজনেই 2 বার শূন্যের দেখা পেয়েছে। লিটনকে নিয়ে অতি সমালোচনায় আফিফ, সৌম্যরা আড়ালে পড়েছেন, অথচ ওদের ব্যর্থতা দলকে ডুবিয়েছে। 8 ম্যাচে আফিফের 54 রান, গড় 8-এরও নিচে। সৌম্য 4 ম্যাচে 7-এর কাছে গড়ে করেছেন মাত্র 27। মিডল অর্ডারের স্তম্ভ মুশফিক তো আয়না তত্ত্ব দিয়ে নিজেই চেহারা দেখতে ভুলেছেন। শ্রীলঙ্কার সাথে এক 50 বাদে 7 ম্যাচে 13-র নিচে গড়ে মুশির 87 রান, ভরাডুবির অন্যতম কারণ। পাওয়ার প্লে নিয়ে প্রতি ম্যাচেই ভুগেছে বাংলাদেশ, তার প্রভাবে বিপদেও পড়েছে। একই পরিণতি অস্ট্রেলিয়ার সাথেও। এদিন 90 বল টিকেছে ইনিংস, তার 55টাই ডট। এসব পরিসংখ্যানই হতশ্রী ব্যাটিংয়ের প্রমাণ। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। 5 ম্যাচের সবগুলোতেই হার। বিশ্বকাপে বাজে পারফরম্যান্সের পেছনে বেশি দায় ব্যাটারদের, স্বীকার করলেন মাহমুদুল্লাহ রিয়াদ। কোনো ডিপার্টমেন্টে ভালো না করার সব উত্তর নেই টি-20 অধিনায়কের কাছে। অবসরের গুঞ্জন উঠলেও তা উড়িয়ে দিয়েছেন রিয়াদ। দেশে ফিরে ভাবতে চান পাকিস্তান সিরিজ নিয়ে। হতাশা, লজ্জা, ক্ষোভ আর আক্ষেপ, কোনো শব্দ দিয়ে যেন বাংলাদেশের এমন পারফরম্যান্সের ব্যাখ্যা করা যায় না। লিটন সৌম্যদের সাথে সিনিয়ররাও তো ডুবিয়েছে দলকে। একের পর এক ব্যর্থতায় নানা প্রশ্ন উঠছে। ক্রিকেটারদের সাথে বিসিবিও সমালোচিত হতে শুরু করেছে। এমন প্রশ্নের উত্তর যেন নেই মাহমুদুল্লাহর। এটা অ্যাকচুয়ালি আমার পক্ষে বলা কঠিন, কারণ আমি যতটুকু বুঝি যে প্লেয়ারদের মধ্যে কোনো ধরনের সমস্যা নেই, বা প্লেয়ার বা কোচিং স্টাফদের মধ্যে কোনো ধরনের সমস্যা নেই আমি আমার জানা মতে। এবং আপনি যে ডিসিশনের কথা বললেন, এটা টোটালি আপ টু ক্রিকেট বোর্ড। একের পর এক ক্যাচ মিস হয়েছে।
গুরুত্বপূর্ণ সময়ে ফিল্ডিংও মিস হয়েছে। সাকিব সাইফুদ্দিন না থাকায় বোলিং লাইন আপও ধারাবাহিক ছিল না। তবে সবচেয়ে বেশি ভুগিয়েছে ব্যাটিংটা। প্রতি ম্যাচ শেষে সতীর্থদের আগলে রাখলেও এবার স্বীকার করে নিয়েছেন ব্যাটসম্যানদের জন্যই এমন বাজে অবস্থা দলের। শ্রীলঙ্কা আর ওয়েস্ট ইন্ডিজের ম্যাচটা ছাড়া পুরো টুর্নামেন্টে আমরা খুবই মানে বাজে পারফরমেন্স দিয়েছি। বাট এখন এই কথাগুলো তো অ্যাকচুয়ালি বলেও লাভ নেই, কারণ আমরা বাজে পারফরমেন্স করেছি। স্পেশালি আমি খুব হতাশ যে আমরা যেভাবে ব্যাটিং করেছি, স্পেশালি ইট ইজ টোটালি আনঅ্যাকসেপ্টেবল। কোচিং স্টাফদের নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বিদেশের মাটিতে কোনো সাফল্যই আসছে না ডমিঙ্গোর অধীনে। তাহলে কি বাংলাদেশের দরকার হাথুরুর মতো হেডমাস্টার? প্রতিটা কোচেরই ডিফারেন্ট ক্রাইটেরিয়া থাকে, ফিলোসফি থাকে কোচিং করানোর। হাতুরু সিং এর সময় যেরকম হয়তো বা একটু বকা জাগা হতো, বা হয়তোবা ও হয়তো এভাবে করে না, ও হয়তো বা একটু ড্রেসিং রুমটা কাম রাখার চেষ্টা করে। তো এক এক কোচের এক এক রকম স্ট্র্যাটেজি থাকে, ফিলোসফি থাকে। তো এটা নিয়ে আমার কাছে মনে হয় যে মন্তব্য করাটা ঠিক হবে না। টানা ব্যর্থতায় কথা উঠতে শুরু করেছিল মাহমুদুল্লাহর অবসরের। স্পষ্ট জানিয়ে দিয়েছেন এমন কোনো সিদ্ধান্ত নেবেন না এখনই। দ্রুত ঘুরে দাঁড়িয়ে পাকিস্তান সিরিজে ভালো করতে চান টাইগার অধিনায়ক। মাঝারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, দুবাই, সংযুক্ত আরব আমিরাত। এদিকে আবুধাবিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টস হেরে ব্যাট করছে শ্রীলঙ্কা। এখন পর্যন্ত সংগ্রহ 2 উইকেটে 161 রান। কুশাল পেরেরা, পাথুম নিশাঙ্কার ব্যাটে ভালো শুরু করে লঙ্কানরা। ষষ্ঠ ওভারে ভাঙে 42 রানের উদ্বোধনী জুটি। 29 করে ফেরেন পেরেরা। এরপর আসালাঙ্কাকে সাথে নিয়ে রানের গতি বাড়িয়েছেন নিশাঙ্কা। দুজনেই তুলে নিয়েছেন 50। ক্যারিওবেদের বড় টার্গেট ছুড়ে দেওয়ার পথে সানাকার দল। সেমির লড়াইয়ে টিকে থাকতে জিততেই হবে উইন্ডিজকে। অন্যদিকে বিদায় নিশ্চিত হওয়া শ্রীলঙ্কা শেষটা রাঙিয়ে ফিরতে মরিয়া। আইসিসি টি20 ওয়ার্ল্ড কাপ আপডেট সৌজন্যে ওয়ালটন স্মার্ট এসি। শ্রীলঙ্কায় 4 জাতীয় টুর্নামেন্টকে সামনে রেখে 23 সদস্যের দল ঘোষণা বাফুফের। দলের নতুন সদস্য নবাব এবং ফাহিম, থাকছে না তারিক, বিশ্বনাথ, বিপ্লুর মতো 6 অভিজ্ঞ ফুটবলার। স্বল্প সময়ের প্রস্তুতিতেও ট্রফির স্বপ্ন বাংলাদেশের। সিশেলসের বিপক্ষে প্রথম ম্যাচ জয় দিয়ে রাঙাতে চায় কোচ মারিও ল্যাম্পস। সাফ চ্যাম্পিয়নশিপের আগে যেই প্রশ্নের মুখোমুখি হতে হয়েছিল বাফুফেকে, শ্রীলঙ্কায় 4 জাতি টুর্নামেন্টের আগেও ঘুরে ফিরে একই প্রশ্ন। শিরোপা জিততে পারবে কি বাংলাদেশ? পারবে তো জামাল তোপুরা? মাত্র 1 সপ্তাহের অনুশীলন, সেটাও নতুন কোচ মারিও লেমোসের অধীনে। ক্লাব ফুটবলের দায়িত্বে থাকা পর্তুগিজ মাস্টারমাইন্ড কি পারবেন লঙ্কা মিশনে সাফল্য এনে দিতে, নাকি আবারও সেই হতাশা নিয়েই ফিরতে হবে বাংলাদেশকে? সময়টা খুব কম পেয়েছি। এরই মধ্যে যতটুকু পেরেছি খেলোয়াড়দের আত্মবিশ্বাস বাড়ানোর চেষ্টা করেছি। টুর্নামেন্টে আমাদের ভালো সম্ভাবনা আছে। আপাতত প্রথম ম্যাচটি নিয়েই যত পরিকল্পনা। আমাদের বিশ্বাস রাখতে হবে আমরা পারি। একটা ভালো শুরুই পারে পুরো দলের চেহারা বদলে দিতে। তবে খেলোয়াড় সংকটে দেশে পূর্ণাঙ্গ অনুশীলন করতে না পারা দলটির শেষ ভরসা অনূর্ধ্ব 23 দলের খেলোয়াড়দের উপর। সাথে বিশ্বনাথ, তারিক, বিপ্লুর মতো 6 খেলোয়াড়ের অনুপস্থিতি চিন্তার কারণ। তারা তাদের অবস্থানটুকু থেকে তারা নিশ্চয়ই আপনার ছুটি নিয়েছে। তাকে যে স্কোয়াড দিয়েছে সেটা দিয়ে সে লড়ার জন্য প্রস্তুত আছে, এবং আমরা যারা দায়িত্ব নিয়ে যাচ্ছি, আমরা যে স্কোয়াড আছে সেটা নিয়ে ফাইট করতে চাই। আমার মনে হয় তাদের জায়গায় যে সুযোগ, নতুন যারা সুযোগগুলি পাবে সেই সুযোগটা তারা অ্যাভেল করবে, তারা তাদেরকে প্রমাণ করবে এবং তারা দেশের জন্য লড়বে। জামাল অবশ্য বরাবরের মতো অতীতের কথা ভাবতে নারাজ। নিজের লক্ষ্য ঠিক রেখে মাহিন্দা রাজাপাকসে ট্রফি জিততে মুখিয়ে অধিনায়ক। কোচ বলেছেন এই টুর্নামেন্টে ভালো কিছু করার কথা, আমাদের ভালো সুযোগ আছে সেটা করার। সাফের ব্যর্থতা পেছনে ফেলে নতুন লক্ষ্য নিয়ে এগিয়ে যেতে হবে। নতুন লক্ষ্য হচ্ছে 4 জাতির এই টুর্নামেন্ট জেতা। শুক্রবার শ্রীলঙ্কার উদ্দেশ্যে দেশ ছাড়বে জামাল তোপুরা। এরই মধ্যেই উজবেকিস্তান থেকে লঙ্কায় পৌঁছেছে অনূর্ধ্ব 23 দলের সাথে থাকা 6 ফুটবলার। 8 নভেম্বর সিশেলসের ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের মিশন। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এই ছিল খেলার খবরের অংশে। এবার ভিন্ন প্রসঙ্গ। কাশ্মীরের বসন্তের ফুল ইয়েমবেজারের নামে নারীদের এই ব্যান্ড দলটি, যারা সুফি গানের ঐতিহ্য ধরে রাখে, তাই অনেকের আপত্তি মুখেই
এগিয়ে যাচ্ছে ইয়েমবেরজাও। এজন্য তাদের পরিবারকেও হয়রানির শিকার হতে হচ্ছে। এ নিয়ে প্রতিবেদন থাকছে সংবাদের শেষ অংশে। এক দশকে বিভিন্ন আর্থিক খাত ও এমএলএম কোম্পানি থেকে গ্রাহকদের প্রায় 12,500 কোটি টাকা লোপাট হয়েছে। এসব টাকা এখনও ফিরে পাননি ভুক্তভোগীরা। এবার টাকা লোপাটে নতুন করে যুক্ত হচ্ছে ই কমার্স প্রতিষ্ঠানও। নিয়ন্ত্রণ ও নজরদারির অভাবে গ্রাহকদের অর্থ লোপাটের পুনরাবৃত্তি ঘটছে বলছেন বিশ্লেষকরা। 2006 সালে যুবক থেকে লোপাট হয় 2000 কোটি টাকা। প্রতিষ্ঠানটিকে সম্পদ বিক্রি করে গ্রাহকদের টাকা ফিরিয়ে দেওয়ার সুপারিশও করা হয় 10 বছর আগে। সেই সিদ্ধান্ত বাস্তবায়ন হয়নি। প্রতারণা ও জালিয়াতি করে 2011 সালে 6000 কোটি টাকা আত্মসাৎ করে এমএলএম কোম্পানি ইউনিপে টু ইউ। এর পরের বছর 45 লাখ বিনিয়োগকারীর 5000 কোটি টাকা হাতিয়ে নেয় ডেস্টিনি। তবে গ্রাহকদের অর্থ আত্মসাতের ঘটনা এখানেই শেষ হয়নি। অনিয়ম ও দুর্নীতির ফলে 2019 সালে পিপলস লিজিংকে অবসানের ঘোষণা দেয় বাংলাদেশ ব্যাংক। এখানেও লোপাট হয় 6000 আমানতকারীর 700 কোটি টাকা। এরপর 2020 সালে ইন্টারন্যাশনাল লিজিংয়ের নানান অনিয়মে 2500 আমানতকারী 700 কোটি টাকার আর হদিস মেলেনি। সবাইকে দেওয়ার মতো তো অর্থনৈতিক সচ্ছলতা আমাদের নাই। 1 করোড় টাকা করে আমরা পার মান্থ ইনশাআল্লাহ দিব, এবং ফার্স্ট ইনস্টলমেন্টটা আমরা 24 জনকে অ্যালট করেছি, ওটা নেক্সট উইকে পেয়ে যাবে। এই সব কিছুর পর চলতি বছরই বিভিন্ন ই কমার্স প্রতিষ্ঠানে গ্রাহকদের অর্থ লোপাটের ঘটনা ঘটে। 2 মাসের ব্যবধানে ই ভ্যালি, ই অরেঞ্জ, ধামাকা, কিউকম ও রিং আইডি সহ 5টি ই কমার্স প্রতিষ্ঠান লোভনীয় অফার দিয়ে গ্রাহকদের কাছ থেকে 3,366 কোটি টাকা হাতিয়েছে। লোপাট হওয়া অর্থ ফেরত পাওয়া নিয়ে শঙ্কায় অসংখ্য গ্রাহক। টাকাটা যদি কোনো একটা সুরা না হয় তখন কি আমরা একটা অস্থিরতার মধ্যে আছি। 3-4টা পেমেন্ট আটকে গেছে এই প্রবলেমের জন্য। বিশেষজ্ঞরা বলছেন অর্থ লোপাটের প্রধান দুর্বলতা নিয়ন্ত্রণ ও নজরদারি। এই সব ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে এজন্য বাংলাদেশ ব্যাংক ও বাণিজ্য মন্ত্রণালয় সহ সবার সমন্বিত পদক্ষেপ প্রয়োজন। হাজার হাজার কোটি টাকা ইনভলভ। এর আগে আবার যুবক, ডেস্টিনি, ইউপে এগুলো আবার আর্থিক সেবার নামে অনেক টাকা তছরুফ করেছে। তো এখানে নজরদারি এবং নিয়ন্ত্রণের অভাব। আর্থিক ও বাণিজ্যিক খাতে প্রতারণা ও জালিয়াতি বন্ধে আইন প্রণয়নের পাশাপাশি অপরাধীদের বিচারের মাধ্যমে কঠোর শাস্তির দাবি ভুক্তভোগীদের। আইরিন খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চকচকে চিকন চালে ভরে গেছে দেশের বাজার। চাহিদা থাকায় মোটা চালকে ছেটে প্রক্রিয়াজাত করে এবং পুষ্টির অংশ ফেলে বাজারজাত করা হচ্ছে এসব চাল। আর এই চালের ভাত দীর্ঘদিন খেলে ডায়াবেটিস সহ নানা রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা দেখছেন কৃষি বিজ্ঞানীরা। দিনাজপুর, রংপুর, নাটোর, নওগাঁ সহ দেশের নানা প্রান্তে গড়ে উঠেছে চাল প্রক্রিয়াকরণের অটো রাইস মিল। এসব মিলে বিশেষ প্রক্রিয়ায় মোটা চালকে চিকন ও চকচকে করা হয়। তবে মিল মালিকদের দাবি পুষ্টিগুণ অটুট রেখেই এসব করছেন তারা। কালার শটারে শটিং করা হয় এবং পালিশারে এটাকে পরিষ্কার করা হয়, যার ফলে চালের মান স্বচ্ছ এবং ঝকঝকে দেখায়। এতে চালের গুণগত মান ভালো থাকে। চাল নিয়ে গবেষণা করেছেন কৃষি সংশ্লিষ্টরা। মোটা চালকে চকচকে ও চিকন করতে গিয়ে 15 থেকে 17 ভাগ ছেঁটে ফেলায় কোনো ধরনের পুষ্টিগুণ থাকে না বলছেন তারা। ব্রানের পরে একটা লেয়ার আছে যেটাকে আমরা বলি অ্যালুরন লেয়ার, ওই লেয়ার পর্যন্ত এই নিউট্রিয়েন্টগুলো থাকে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যখন আমরা ব্রান সেপারেট করছি এবং পলিশ করছি, বিশেষ করে পলিশার দিয়ে পলিশ করা হয়, তখন অ্যালুরন লেয়ার ক্ষয় যায় বা উঠে যাওয়ার পরে ভিতরে যে অংশটা থাকে এটা পুরোটাই স্টার্চ। এখান থেকে শুধু গ্লুকোজ ছাড়া আর আমরা কিছুই পাই না, কোনো নিউট্রিয়েন্টই পাই না। আমরা স্টার্চ বা যেটা আমরা কার্বোহাইড্রেট বলি, আমরা কিন্তু সেটাই মূলত আমরা গ্রহণ করতেছি, যার জন্য কিন্তু আমাদের দেখা গেছে যে এই কার্বোহাইড্রেটগুলো আমাদের ওজন বৃদ্ধি অর্থাৎ স্থূলতা, এবং স্থূলতার ফলে আমাদের যেটা হয় বিশেষ করে টাইপ 2 ডায়াবেটিস, এইটা দ্বারা আমরা আক্রান্ত হই। এবং যখন একটা মানুষ টাইপ 2 ডায়াবেটিসে আক্রান্ত হয়, অন্যান্য রোগগুলো কিন্তু সংক্রমণের সম্ভাবনা তার বেড়ে যায়। গবেষকরা বলছেন এ ধরনের চালের ভাত বেশি দিন খেলে হতে পারে নানা রোগ, মেধাহীন হয়ে উঠবে পরের প্রজন্ম। মিল মালিক সহ সংশ্লিষ্ট সবাইকে নিয়ে এখনই এ চালের উৎপাদন বন্ধ করার তাগিদ তাদের। আমাদের আগামী দিনের যে ভবিষ্যৎ, আমাদের যদি একটা পুষ্টিহীন
জাতি আসলে এটা কোনো কাজে লাগে না। হ্যাঁ, আমাদের যদি একটা মেধাবী জাতি গঠন করতে হয় অবশ্যই তাহলে আমাদের এই জিনিসগুলোর উপরে নজর দিতে হবে। ভোক্তা পর্যায় থেকে যদি আমরা সবাইকে সচেতনতা বৃদ্ধি করতে পারি যে না, আমি ওভার পলিশিং চাল খাবো না, আমার যে চাল আছে সেইটাই আমি খাবো, তাহলেই কিন্তু আমরা এই অবস্থা থেকে উত্তরণ আমরা ঘটাতে পারি। গবেষণায় উঠে এসেছে মিনিকেট নাজিরশাইল নামে বাজারে থাকা বিভিন্ন চালে পাওয়া গেছে উচ্চ গ্লাইসেমিক ইন্ডেক্স। দীর্ঘদিন এসব চালের ভাত খেলে ধীরে ধীরে টাইপ 2 ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শিক্ষার্থী পরিচয় দিয়ে নেন বাসা ভাড়া, এরপর শুরু করেন মাদকের পাইকারি ও খুচরা বিক্রি। তবে সব থেকে চাঞ্চল্যকর বিষয়টি হচ্ছে সহজে মাদক সরবরাহ বিক্রির জন্য আশ্রয় নেন পুলিশ পরিচয়ের। রাজধানীর বসুন্ধরার বাসা থেকে নাফিজ ও তার এক বান্ধবীকে আটক করে র্যাব। বুধবার রাতভর অভিযানে উদ্ধার হয় মদ, আইস সহ বিপুল পরিমাণ মাদক। আলমারিতে সাজানো বিদেশি নানা ব্র্যান্ডের মদ, বাহারি রঙের চোখ ধাঁধানো সব বোতল, বাদ যায়নি আলমারির উপরের অংশ, এমনকি খাটের নিচের ফাঁকা জায়গাটুকু। শুধুই কি মদ, ছোট এই কক্ষে মিলে আইস, গাঁজা সহ বিভিন্ন রকমের মাদক। পাশাপাশি উদ্ধার করা হয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যবহৃত ওয়াকি টকি, পুলিশের ক্যাব, ব্যাচ সহ 2টি খেলনা পিস্তলও। বসুন্ধরা আবাসিক এলাকায় বাসা ভাড়া নিয়ে মাদকের ছোট্ট সাম্রাজ্য গড়ে তোলেন নাফিজ মোহাম্মদ আলম। অভিযানের সময় আটক করা হয় নাফিজের বান্ধবী রাত্রিকেও। আমি বারে গিয়ে মদ খাই, আমার একটা বারের লাইসেন্স ব্লু মুন বারের আর একটা বারের লাইসেন্স ফুয়াং বারের। আমার বাবা একজন বিদেশি নাগরিক, তার একটি কানাডিয়ান পাসপোর্ট আছে। সেই ক্ষেত্রে আমার বাবা যদিও মদ খায় না, তবে আমি চাইলে ফরেন পাসপোর্ট ইউজ করে সরকার নির্ধারিত পরিমাণে মদ ক্রয় করতে পারি, যদিও এটা বেআইনি। বাসায় আসার পরে গতকালকে তার রুমের মধ্যে এগুলোই দেখছে। নিজেকে একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অনার্স 3য় বর্ষের শিক্ষার্থী দাবি করা নাফিজ গুলশান, বনানী সহ রাজধানীর অভিজাত এলাকায় মাদক সরবরাহ করত বলে দাবি র্যাবের। ফ্ল্যাটে আমরা অভিযান পরিচালনা করি এবং বিপুল পরিমাণে সব বিদেশি লিকার বা মদ উদ্ধার করতে সক্ষম হয়েছি। এর মধ্যে বিয়ারও আছে এবং নামি দামি ব্র্যান্ডের ব্লু লেভেল, ব্ল্যাক লেভেল এবং আরও অন্যান্য শিভাস রিগেল, বিভিন্ন ব্র্যান্ডের সব বিদেশি মদ উদ্ধার করা হয়েছে। ধূর্ত নাফিজ সহজে মাদক সরবরাহ ও বিক্রির উদ্দেশ্যে নিজেকে পুলিশের ঘনিষ্ঠজন পরিচয় দিত বলেও দাবি র্যাবের। নাফিজের সঙ্গে মাদক ব্যবসায় আর কেউ জড়িত থাকলে তাদেরও আইনের আওতায় আনার কথা জানিয়েছে র্যাব। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে হারাতে বসেছে সুফি গানের ঐতিহ্য। তাই এই সঙ্গীতকে বাঁচিয়ে রাখতে কাজ করছেন নারীদের একটি ব্যান্ড দল। এর মাধ্যমে কাশ্মীরি নারীরা অনুপ্রেরণা পাবেন বলে আশা তাদের। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে সুফি সঙ্গীতের চল, কিন্তু নারীদের একমাত্র সুফি গানের দল ইয়েমবেরজাল ধরে রেখেছে এই ঐতিহ্য। কাশ্মীরের বসন্তের ফুল ইয়েমবেরজালের নামে দেয়া হয়েছে দলটির নাম। এই অঞ্চলে সুফি গানের চর্চা মূলত পুরুষরাই করে থাকে, এজন্য অনেকেই তাদের এই কাজে আপত্তি জানিয়েছেন। এজন্য তাদের পরিবারের সদস্যদের হয়রানিও করেছে প্রতিবেশীরা। তাদের মতে সুফিয়ানা গান নারীদের জন্য নয়, শুধুমাত্র পুরুষদের জন্য। কিন্তু সুফিবাদ এবং সুফিয়ানার প্রতি দৃঢ় ভালোবাসা থেকে এসব উপেক্ষা করেই কাশ্মীরের বিভিন্ন এলাকায় সুফি গান পরিবেশন করে যাচ্ছে দলটি। তাদের মতে এর মাধ্যমে কাশ্মীরের মেয়েরা অনুপ্রেরণা পাবে। এই দল একই সাথে গুরুত্বপূর্ণ এবং কাশ্মীরের নারীদের জন্য একটা বার্তা বলে মনে করেন দলের সদস্যরা। এতে নারীরা শুধু ঘরে না, বাইরেও কাজ করার অনুপ্রেরণা পাবেন বলে মনে করেন তারা। বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষে একটি সুফিয়ানা মিউজিক স্কুল শুরু করতে চান দলটির 2 সদস্য ইরফানা ও গুলশান। স্থানীয় পর্যায় থেকে শুরু করে রাজ্য পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়েছেন তারা, জিতেছেন পুরস্কারও। সাদিয়া ফ্রেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল বিরতিহীন রাত 9টা বাংলাদেশে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। সাথে থাকার জন্য ধন্যবাদ।